প্রিয় শিক্ষার্থী, ম্যাথ কিওরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের অ্যাক্টিভিটি টাস্কগুলো করিয়ে দিচ্ছি। খুব মন দিয়ে দেখবে, ভালো করে প্র্যাকটিস করবে এবং তারপর উত্তরপত্রে কষে স্কুলে জমা দেবে। কেমন? দেখো, বিশেষ করে যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের জন্য যে অ্যাক্টিভিটি টাস্ক এবারে সেটা আমি করিয়ে দিচ্ছি। কেমন? বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন ১-এর ১। প্রথমটি, একজন সবজি বিক্রেতা ২০ টাকায় ১০টি লেবু কিনে ২০ টাকায় ৮টি লেবু বিক্রি করেন, তার শতকরা লাভ কত? একজন সবজি বিক্রেতা, দেখো ১-এর প্রথমটি, একজন সবজি বিক্রেতা ২০ টাকায় ১০টি লেবু, তাহলে ১০টি লেবুর ক্রয় দাম কত হচ্ছে? ২০ টাকা। কেমন? ২০ টাকায় ১০টি লেবু, তাহলে একটি লেবুর ক্রয় দাম হবে কত? না ২০/১০ টাকা ইজুকাল টু ১০ দুকোণে ২০, তার মানে কত হলো? ২ টাকা। ঠিক একইভাবে ২০ টাকায় ৮টি লেবু বিক্রি করেন, তার মানে কি ৮টি লেবুর বিক্রয় দাম ২০ টাকা। কেমন? তাহলে একটি লেবুর বিক্রয় দাম কত হবে? না ২০/৮ হবে, এত টাকা ইজুকাল টু ২ 4 8, 2 2 1 2 0, 2 2 4, 2 5 10, তাহলে কত হলো? 5/2 টাকা। কেমন? তাহলে একটি লেবুর বিক্রয় দাম হচ্ছে এটা, লাভ ইজুকাল টু, তাহলে 5/2 মাইনাস কী হবে? 2 টাকা হবে। অর্থাৎ এক্ষেত্রে কী হলো? বিক্রয় দাম মাইনাস ক্রয় দাম ইজুকাল টু 5 মাইনাস 2 2 4/2, এই টাকাটা সমান 1/2 টাকা। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে এই যে 1/2 টাকাটা লাভ হয়েছে কত টাকার উপরে? না একটি লেবুর ক্রয় দাম ছিল 2 টাকা, তাহলে 2 টাকার উপরে লাভ হয়েছে এইটা, তাহলে ওইটাই লিখছি। দেখো 2 টাকায় লাভ হয়, কত লাভ হয়? 1/2 টাকা। কেমন? 1 টাকায় লাভ হয় কত হবে? 1/2 গুণিত 2, এই টাকাটা। আর 100 টাকায় লাভ মানে শতকরা লাভ মানে কত? 100 টাকায় কত লাভ হয়? তাহলে 1/2 গুণিত 2 গুণিত 100, এই টাকাটা। কেমন? তাহলে 2 দিয়ে কাটলে 2 5 10 0, 2 দিয়ে কাটলে 2 2 4, 2 5 10 ইজুকাল টু 25%। তাহলে শতকরা লাভ কত হচ্ছে? 25%। তার মানে এর দাগের উত্তর আছে 25, এইটা অ্যান্সার হবে। কেমন? আচ্ছা, এবার 2-এর দাগে দেখো, কোশ্চেন নম্বর 2, PQRS ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু। আচ্ছা, এইরকম একটা ধরো ট্রাপিজিয়াম, কেমন? তার PS ও PQRS ট্রাপিজিয়ামের তির্যক বাহু PS, তাহলে এইটা যদি আমি PS ধরি আর এইটাকে যদি QR ধরি, তাহলে PS ও QR এর মধ্যবিন্দু যথাক্রমে, এই মধ্যবিন্দু হচ্ছে X আর এর মধ্যবিন্দু হচ্ছে Y। বলছে XY মানে এই দৈর্ঘ্য XY ইজুক্যাল টু কী হবে? না আমরা যদি এইটা যোগ করে দিই এবং এটাকে যোগ করে দিই, তাহলে জিনিসটা কি দাঁড়াবে? না আমরা এইটাকে যোগ করেছি মানে এই ত্রিভুজের এই বাহুর মধ্যবিন্দু এটা এবং এইটা সমান্তরাল। কেন? না একটা ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু এবং অপর বাহুর সমান্তরাল করে টানলে দ্বিতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি দাঁড়ালো? না যে এই ছেদবিন্দুটা যদি M ধরি, তাহলে XM ইজুক্যাল টু কী হবে? হাফ অফ PQ, আবার এই পোর্শনটা হবে MY ইজুক্যাল টু হাফ অফ RS। তার মানে XY ইজুক্যাল টু হাফ অফ PQ অ্যান্ড RS। কেমন? বুঝা গেল? তাহলে XY ইজুক্যাল টু হাফ অফ PQ প্লাস RS, এই পুরোটারই হাফ হচ্ছে। না বুঝা গেল নি? প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে এই ত্রিভুজের
এই বাহুর মধ্যবিন্দু এটা এবং এর সমান্তরাল করে এইটা গিয়েছে, তার মানে দ্বিতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কী হবে না দ্বিতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, তাহলে এর সমান্তরাল ও অর্ধেক হবে এটা। ঠিক একইভাবে এই পাশের যদি ত্রিভুজ ধরি তাহলে এই বাহুর মধ্যবিন্দু এটা এবং এইটা সমান্তরাল এইটা, তাহলে কি হবে না দিস পোর্শন ইজ হাফ অফ দিস, তার মানে টোটাল এটা হাফ অফ পি কিউ প্লাস আর এস, তাহলে এইটাই হবে অ্যান্সার। এক্ষেত্রে হবে সি এর দাগে। কেমন? তাহলে এইটা হচ্ছে সি এর দাগ, সি এর দাগটা অ্যান্সার হবে। বা 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন বলেছে 105 থেকে 140 শ্রেণীটির পরিসংখ্যা 14, এর পরিসংখ্যা দিয়েছে, পরিসংখ্যা ইজিক্যাল টু 14, তাহলে পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব ইজিক্যাল টু কী হবে না পরিসংখ্যা 14 বাই শ্রেণী দৈর্ঘ্য, কি শ্রেণী দৈর্ঘ্য ইজিক্যাল টু 14 বাই শ্রেণী দৈর্ঘ্য কত আছে না 140 মাইনাস 105 ইজিক্যাল টু হবে 14 বাই 5 5 10 আর 1 আছে 4 পাবো 3 35। কেমন? তাহলে 7 5 35, 7 দুকানে 14 ইজিক্যাল টু 0.54 4। কেমন? তাহলে এক্ষেত্রে হবে 0.4, মানে বি দাগে অ্যান্সার হবে, এটাতে হবে বি 0.4, এইটা অ্যান্সার হবে। কেমন? এরপর কোশ্চেন নাম্বার 4 বলেছে 3 মিটার লম্বা ও 2 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা। আচ্ছা বেশ, 3 মিটার লম্বা এবং 2 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা, তাহলে 2 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 5 ডেসিমি বর্গটালি দিয়ে ঢাকতে। আচ্ছা আচ্ছা, একটি টালি এরকম, তার একটা বাহু হচ্ছে 5 ডেসিমি ইজিক্যাল টু, প্রিয় শিক্ষার্থী দেখো, মিলি সেন্টি ডেসি মি, তারপরে কি আছে ডেকা হেকা আর কিলো। কেমন? এক্ষেত্রে উপর থেকে নিচে নামলে কি হবে ভাগ হবে বাই 10, 10 দিয়ে ভাগ, আর নিচ থেকে উপরে গেলে গুণ 10 দিয়ে। তাহলে এখানে আছে ডেসিমি, তাহলে ডেসিমিটারকে মিটার করতে হলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5/10 এত মি, 5/10 মি। তাহলে এর ক্ষেত্রফল ইজিক্যাল টু 5/10, এটা যদি আমি কাটাকাটি করি 2, তার মানে কত হচ্ছে না 1 2, 1/2 গুণিত 1/2 এত বর্গ মিটার ইজিক্যাল টু 1/4 বর্গ মিটার, মানে কি একটা টালির ক্ষেত্রফল হচ্ছে 1/4 বর্গ মিটার। এরকম কত টালি লাগবে না কত টালি লাগবে না টোটাল ক্ষেত্রফলকে এক্ষেত্রে আয়তাকার, এটা কি বলেছে না আয়তাকার জায়গার ক্ষেত্রফল ইজিক্যাল টু 2 × 3 এত বর্গ মি। অতএব নির্ণেয় টালির সংখ্যা ইজিক্যাল টু 2 × 3, মানে মোট ক্ষেত্রফল ডিভাইডেড বাই 1/4, একটি টালির ক্ষেত্রফল এত টি ইজিক্যাল টু 3 দুগুণে 6 × 4/1, মানে এত টি, 6 4 24টি টালি লাগবে, এইটা অ্যান্সার হবে। কেমন? তাই এক্ষেত্রে সি এর দাগে অ্যান্সার হবে, অ্যান্সার হচ্ছে সি এর দাগে 24টি, এইটা অ্যান্সার।
বুঝলে? এইভাবে পরপর আমরা শর্ট কোশ্চেনগুলো করব। এবার কোশ্চেন নম্বর 5। আচ্ছা, এবার কোশ্চেন নম্বর 5 বলছে, এটা হচ্ছে কোশ্চেন নম্বর 5, শতকরা লাভ 10 হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। আচ্ছা, শতকরা লাভ 10 হলে কেমন, অর্থাৎ শতকরা লাভ 10 মানে 100 টাকায় 100 টাকায় লাভ হবে, 100 টাকায় লাভ ইজুকাল টু 10, কেমন, 10 টাকা। তাহলে ক্রয় মূল্য, যদি ক্রয় মূল্য হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে কত হবে, 100 যুক্ত 10 ইজুকাল টু 110 টাকা, কেমন। সুতরাং ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কেমন, ইজুকাল টু হয়ে যাবে 100 ইজ টু 110, 0 0 কাটলো, তার মানে কত হচ্ছে 10 ইজ টু 11, এইটা অ্যান্সার হবে। এক্ষেত্রে 10 ইজ টু 11 সি এর দাগে, কত, সি এর দাগে 10 ইজ টু 11, এইটা অ্যান্সার হবে। এবার 6, কোশ্চেন নম্বর 6 বলেছে ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি। আচ্ছা, ত্রিভুজ এবিসি এইভাবে দেওয়া আছে, কেমন, এ বি সি। এবার এবি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু ডি, বিসির সমান্তরাল ডি টানা হলো, এই বিসির সমান্তরাল ডি টানা হলো, যা এসিকে ই বিন্দুতে ছেদ করলো। তাহলে এই ইজুকাল টু ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই ইজুকাল টু এক্ষেত্রে এই মানে এই পোর্শন ইজুকাল টু হাফ অফ এসি হবে, হাফ অফ এসি। কেন না, এইটার মধ্যবিন্দু এর সমান্তরাল মানে এইটা এসির মধ্যবিন্দু হবে, তার মানে এই সমান হাফ অফ এসি। এটা আছে বিয়ের দাগে, কেমন, বিয়ের দাগে হবে এই ইজুকাল টু হাফ অফ এসি, এইটা অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে 7, 5 6 7, যে অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি। আচ্ছা, অর্ধবৃত্তাকার চাকতি মানে এই ধরনের চাকতিকে অর্ধবৃত্তাকার চাকতি বলছে। এই অর্ধবৃত্তাকার চাকতির বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি। এর ব্যাসার্ধ এখান থেকে এই দৈর্ঘ্য হচ্ছে 10.5 সেমি। তাহলে ব্যাস ইজুকাল টু কী হবে না, এই পুরোটা হচ্ছে ব্যাস। আচ্ছা, 10.5 সেমি তার পরিসীমা হলো। আচ্ছা বেশ, তাহলে আমরা পুরো এর পরিসীমা কি জানি, বৃত্তের, না পুরো বৃত্তের পরিসীমা হলো, পুরো বৃত্তের পরিসীমা ইজুকাল টু পরিধি, কি বলে একে, পরিসীমাকে কি বলে, পরিধি বলে, ইজুকাল টু 2 পাই আর একক।
কেমন? তাহলে অর্ধবৃত্তের পরিসীমা ইজুক্যাল টু 2πr/2, মানে এইখান থেকে এই পোর্শান এইটা হলো 2πr/2, আর এই পুরোটা 2r যুক্ত 2r। এবার এই 2 কেটে যাবে, তাহলে কি হয়ে যাচ্ছে, আর কমন চলে গেলে তাহলে পাই প্লাস আর, কেমন? পাই সরি তাহলে আর কমন চলে আসবে, তাইলে এখানে পাই থাকছে আর এখানে 2 থাকছে। আর মানে কত, 10.5 ইন্টু পাই প্লাস 2, এত একক ইজুক্যাল টু এত একক। তার মানে এখানে যে উত্তরটা হবে বিয়ের দাগে আছে 10.5 ইন্টু পাই প্লাস 2 এত সেমি, এই অ্যান্সারটা হবে। এটা এত একক নয়, এটা তখন সেমিতে হয়ে যাবে। কত হবে? সেমি হবে। কেমন প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটা উত্তর ঠিক করে দেখো কিভাবে কষা হচ্ছে। যে বর্গাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা একটি বর্গাকার চিত্র আছে এইরূপ, তার কর্ণ দিয়েছে 13√2, কর্ণ হচ্ছে 13√2, তার একটি বাহু। আচ্ছা বেশ, আমরা যদি মনে করি বাহু এ, তাহলে এটাও এ হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য মানে 13√2 হোল স্কোয়ার সমান কি হবে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বা এটার হোল স্কোয়ার মানে 169 ইন্টু 2 ইজুক্যাল টু 2a স্কোয়ার, বা 169 ইন্টু 2/2 ইজুক্যাল টু এ স্কোয়ার। এবার এই টু কেটে যাচ্ছে, বা √169 ইজুক্যাল টু এ, বা 13 ইজুক্যাল টু এ। তার মানে একটা বাহু হচ্ছে 13 সেমি, এখানে যেহেতু সেমি দিয়েছে 13 সেমি, তাহলে কত দাগে হবে, ডি এর দাগে উত্তরটা হবে ডি, 13 সেমি, এইটা অ্যান্সার হবে। কেমন প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটি এমসিকিউ খুব মন দিয়ে প্র্যাকটিস করবে এবং ভালো করে প্র্যাকটিস করে তারপরে উত্তরপত্রে লিখে স্কুলে জমা দেবে। তাহলে একের প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। এবার কোশ্চেন নম্বর 2। এবার 2 নম্বর কোশ্চেনে বলেছে সত্য বা মিথ্যা, ট্রু অর ফলস, সত্য আর মিথ্যা। কেমন, সত্য অথবা মিথ্যা, টি অথবা এফ দিতে বলছে, লেখো। আচ্ছা বেশ, প্রথম প্রশ্নে বলেছে এবিসি সমকোণী ত্রিভুজে বিএসি কোণ সমকোণ। আচ্ছা বেশ, এই এ কোণটা সমকোণ, তার মানে বি এ সি কোণ দিয়েছে সমকোণ। কেমন, এই কোণটা তাহলে কত হচ্ছে, 90 ডিগ্রি। বিসি এর মধ্যবিন্দু ডি হলে এডি বলছে এডি ইজুক্যাল টু হাফ অফ বিসি, এডি ইজুক্যাল টু হাফ অফ বিসি। অসম্ভব, এ কারণ আমরা যদি ত্রিভুজটা এভাবে নিই, এইভাবে, তাহলে এই দৈর্ঘ্য যদি খুবই কম হয়, এইটা 90 ডিগ্রি হলে,
তাহলে এইখানে মধ্যবিন্দু যদি আসে তাহলে এটা কি হাফ অফ বিসি হবে? কি করে বিসি হবে হাফ অফ? নাও হতে পারে। কেমন? কারণ যেহেতু এইটা 90 ডিগ্রি, তাহলে এই কোণ এবং এই কোণ মিলে বাকি 90। তাহলে এই কোণের সামনের বাহুর সঙ্গে এই কোণের সামনের বাহু নাও মিলতে পারে, অতএব এটা ফলস। কেমন? এটা ফলস হবে। 2-এর দাগে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10, আচ্ছা বেশ, এবং প্রতিটি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য 6 শিক্ষার্থী হলে শ্রেণীটির নিম্নসীমা হবে। আচ্ছা ঠিক আছে, মনে করো নিম্নসীমা এ, তাহলে শ্রেণীদৈর্ঘ্য যেহেতু 6 আছে, তাহলে পরের এ এবং এ নিম্নসীমা হলে ঊর্ধ্বসীমা কি হবে? না A+6 হবে। কেমন? তাহলে এখানে বলেছে মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু ইজুক্যাল টু A+A+6/2 ইজুক্যাল টু দিয়েছে কত? না 10। তাহলে কি দাঁড়ালো? 2A+6/2 ইজুক্যাল টু 10, বা 2A+6 ইজুক্যাল টু 10 ইন্টু 2, 10 ইন্টু 2 ইজুক্যাল টু কত হচ্ছে? 20, বা 2A ইজুক্যাল টু 20 মাইনাস 6 ইজুক্যাল টু 14, অর্থাৎ 14। তাহলে এ সমান কত পাচ্ছি আমরা? 14/2, 2 সাথে 14 সমান 7। তাহলে নিম্নসীমা শ্রেণীটি, তাহলে শ্রেণীটি হবে কত হবে? না 7, পরেরটা হবে 7+6, তার মানে হয়ে যাচ্ছে শ্রেণীটি কি হবে? না 7 আর 13। এই তাহলে নিম্নসীমা হচ্ছে 7। তাহলে এক্ষেত্রে এটা কত দিচ্ছে? নিম্নসীমা দিয়েছে কত? না 8। তাহলে এটা ফলস হবে। এটা কি হবে? ফলস হবে। হলো? এবার 3 নম্বর কোশ্চেন, এটা তাহলে ফলস হবে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন বলেছে যে একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি। আচ্ছা আচ্ছা, একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, বেশ, একটি আয়তক্ষেত্র আমরা যদি ধরি, এই একটি আয়তক্ষেত্র, কেমন? আরও ছোট করে দিতে পারি, আমরা একটি আয়তক্ষেত্র নিলাম এইভাবে। আয়তক্ষেত্র, একটি সামান্তরিক এবং একটি ত্রিভুজ নিলাম। তাহলে এক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিচ্ছে প্যারালিলোগ্রাম পি, আর রেক্ট্যাঙ্গেলের আর, অর্থাৎ আয়তক্ষেত্রের আর, আর ট্রায়াঙ্গেলের টি হলে P=R। এটা ঠিক আছে, P=R, এটা কারেক্ট, কিন্তু ইজুক্যাল টু ট্রায়াঙ্গেল/2, ট্রায়াঙ্গেলের অর্ধেক, এইটা ফলস। এটা ফলস হতেই পারে না। কেমন? তাহলে এটা কি হবে? ফলস হবে। এরপরে কোশ্চেন নাম্বার 4 বলেছে যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উহার উচ্চতার সংখ্যামান সমান। আচ্ছা বেশ, একটি সমবাহু ত্রিভুজ, সাপোজ এই একটি সমবাহু ত্রিভুজ, তার বাহু এ এ এ, তাহলে এর ক্ষেত্রফল হবে কি? না √3/4 ইন্টু a স্কোয়ার। এটা হচ্ছে এর ক্ষেত্রফল। এবার বলেছে তার ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যামান সমান। আচ্ছা, উচ্চতা যদি আমরা ধরি h, উচ্চতা ধরলাম h, তাহলে এই পোর্শন ইজুক্যাল টু h বলেই দিচ্ছে, হলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে f। আচ্ছা, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হলো? √3/4 ইন্টু a স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এমনি ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? না হাফ ভূমি গুণিত উচ্চতা। হ্যাঁ, এখান থেকে করলেও হবে, ইন্টু h, এভাবে করলেও হবে, অথবা h= আমরা এখান থেকেই পেয়ে যাব। এখানে ছবিতে আমরা দেখছি যে h² কি হবে? না এইটা তখন হয়ে যাবে a/2, এই পোর্শনটা,
তাহলে কি হবে না এইচ স্কোয়ার ইজুক্যাল টু এ স্কোয়ার মাইনাস এ বাই টু এর হোল স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর ইজুক্যাল টু ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর, কেমন, ইজুক্যাল টু থ্রি এ স্কোয়ার বাই ফোর। এবার এইচ ইজুক্যাল টু রুট ওভার থ্রি এ স্কোয়ার বাই ফোর ইজুক্যাল টু রুট থ্রি বাই টু এ, এইচ ইজুক্যাল টু, তাহলে প্রথমবারের এই যেটা আছে আমরা যদি রুট ওভার থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার বাই হচ্ছে কি রুট ওভার থ্রি বাই টু ইন্টু এ ইজুক্যাল টু এইচ বাই এইচ, কেমন, উভয় ক্ষেত্রে আমরা এইচ পাচ্ছি। কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে সমবাহু ত্রিভুজের যদি আমি লম্ব টানি সেটাই হবে উচ্চতা। সে কি করবে, যেহেতু বাহু সমান তাহলে ভূমিকে সমান দুভাগে ভাগ করবে, তার মানে কি এইখান থেকে এই পোর্শনটা এ বাই টু, তাহলে এ স্কোয়ার, এটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, তাহলে এ স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস এ বাই টু এর হোল স্কোয়ার, অর্থাৎ এইচ স্কোয়ার সমান কি হবে এ স্কোয়ার মাইনাস এ বাই টু হোল স্কোয়ার, সেখান থেকে আমরা এইচ পেয়েছি। এবার এই এইচ কেটে গেলে 1 বা রুট ওভার থ্রি বাই ফোর গুণিত টু বাই রুট থ্রি ইন্টু এ স্কোয়ার বাই এ ইজিক্যাল টু 1, এ কেটে গেলে এখানে এ থাকলো, আর এখানে এইটা কাটলে এখানে টু টু যার, বা এ সমান কত হচ্ছে 2। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে বলা আছে সমবাহু ত্রিভুজ উচ্চতা হলে তার বাহুর দৈর্ঘ্য 1 হবে, অ্যাকচুয়ালি কিন্তু 1 হচ্ছে না, 2 হচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে ফলস হবে, এটা কি হবে ফলস হয়ে যাবে। আচ্ছা বেশ, এবার ধার্য মূল্যের উপর ছাড় নির্ভর করে, এটা একটু বিতর্কিত 5-এ, অ্যাকচুয়ালি এটাকে ট্রু বলা হবে। ধার্য মূল্যের উপর ছাড়, ধার্য মূল্য মানে কোনো বস্তুর উপর যদি কোনো বাড়তি মূল্য লিখে দেওয়া হয় সেটাকে লিখিত মূল্য বা ধার্য মূল্য বলা হয়, তার উপরে ছাড় নির্ভর করে কত পার্সেন্ট ছাড় দেবে, এটাকে ট্রু বলাও যায়, কেমন, এটা ট্রু। আচ্ছা এবার পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগের একটি শ্রেণীর পরিসংখ্যা শূন্য হবে, হ্যাঁ এটা কিন্তু ট্রু, এটাও কি হবে না ট্রু হবে। আচ্ছা পরে বলেছে 7-এর দাগে যে এ বি সি ডি এরকম একটা আছে বর্গক্ষেত্র এ বি সি ডি এবং এ বি ই এফ এর ক্ষেত্রফল রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, না এটা সমান হবে না, এটাও ফলস, কেমন, এটা সমান হবে না। এবার 8, কোশ্চেন নাম্বার 8-এ প্রতিটি বৃত্তের পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত একটি নির্দিষ্ট। আচ্ছা বৃত্তের পরিধি আমরা জানি 2 পাই আর বৃত্তের পরিধি, আর ব্যাসের দৈর্ঘ্য কি হয় 2r, 2 কাটলো আর কাটলে তাহলে কি থাকলো পাই, তাহলে নির্দিষ্ট, এটা ট্রু, তাহলে 8-এরটা কি হবে ট্রু হবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 3-তে যাব। কোশ্চেন নাম্বার 3-তে বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, 3-এ বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 3-এর 1, কেমন, প্রথমটি বলেছে যে জি এক্স ইজুক্যাল টু, বলেছে জি এক্স ইজুক্যাল টু 2x মাইনাস 16, বহুপদী সংখ্যামালাটির সমীকরণটি লেখো এবং বহু
বহুপদী সংখ্যামালাটির শূন্য নির্ণয় করো। আচ্ছা, সংখ্যামালা অর্থাৎ এক্ষেত্রে gx ইজিক্যাল টু শূন্য যদি হয়, কেমন, সংখ্যামালাটি বহুপদী শূন্য নির্ণয় করো। আচ্ছা, এটা ইজিক্যাল টু জিরো হবে কখন না, যেহেতু gx ইজিক্যাল টু জিরো, সুতরাং 2x মাইনাস 16 ইজিক্যাল টু জিরো, বা 2x ইজিক্যাল টু 16, বা x ইজিক্যাল টু 16/2, 28 ইজিক্যাল টু 8। তার মানে g8 ইজিক্যাল টু 0 হবে। কেমন? এবার দ্বিতীয় কোশ্চেন বলেছে 8x এর কিউব প্লাস 8x মাইনাস 5 সংখ্যামালাটির একটি উৎপাদক নির্ণয় করো। বেশ, এটাকে আমরা এরকম সাজিয়ে নেব, 8x এর কিউব মাইনাস 1 প্লাস 8x মাইনাস 4। তাহলে কি হবে, এটা 2x এর হোল কিউব মাইনাস 1 এর হোল কিউব প্লাস 8x মাইনাস 4। এবার এইটাকে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র, দুটো সূত্র হয়, একটা মান নির্ণয় আর একটা হচ্ছে উৎপাদকের সূত্র। আমরা উৎপাদকের সূত্রটা প্রয়োগ করব। এ কিউ মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওটাই প্রয়োগ করব। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার, কেমন, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি মানে 2x ইন্টু 1 প্লাস বি স্কোয়ার মানে 1, এইটা থাকলো। আর এখানে যেমন আছে তেমন থেকে গেল, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে হচ্ছে 4 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে কত, 2x মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী দেখো, 2x মাইনাস 1, 2x মাইনাস 1, তাহলে আমরা কি করব, 2x মাইনাস 1টাকে কমন নিয়ে নেব। তাহলে পড়ে থাকছে কি না, 4x স্কোয়ার প্লাস 2x, আর এখানে থাকতেছে প্লাস 1 প্লাস 4, কেমন, তাহলে কি দাঁড়ালো, 2x মাইনাস 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, কেমন, এইটা হলো অ্যান্সার, এইটা একটা উৎপাদক। এবার আমরা করব কি, 3 নম্বরে যাব। কোশ্চেন নম্বর 3 বলেছে -2 এবং 4/6 এর দূরত্ব ইজিক্যাল টু কী হবে না, √4 মাইনাস মাইনাসে প্লাস 2 হয়ে যাবে, হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস মাইনাসে প্লাস 2, দুটোই মাইনাস আছে, হ্যাঁ, তাহলে 6 প্লাস 2 হোল স্কোয়ার ইজিক্যাল টু 4 2 6, তাহলে 6 স্কোয়ার প্লাস 6 2 8, 8 স্কোয়ার, তাহলে দাঁড়ালো 6 6 কত হচ্ছে 36 প্লাস 28 64 ইজিক্যাল টু √6 4 10 0, 6 3 9 10 ইজিক্যাল টু 10 এত একক, এইটা অ্যান্সার হবে। এরপরে আমরা 4 দাগে যাব। কোশ্চেন নম্বর 4 বলেছে একটি ঘড়ি পরপর 10% ও 5% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে। বেশ, মনে করি ক্রয় মূল্য ইজিক্যাল টু 100 টাকা। কেমন, যদি আমরা ক্রয় মূল্য 100 টাকা মনে করি তাহলে কি হবে না, বিক্রয় মূল্য 10% ছাড়ে বিক্রয় মূল্য ইজিক্যাল টু 100 মাইনাস 10 সমান 90 টাকা, 90 হবে। এবার 90 এত টাকার উপর 5% ছাড় সমান 5/100 ইন্টু 90, এই টাকাটা ইজিক্যাল টু এটা কেটে গেল, 5 দোকানে 10,
ইকুয়াল টু হচ্ছে 9/2 এত টাকা। তাহলে দ্বিতীয় বারে বিক্রয় মূল্য কত হবে না 90 মাইনাস এই টাকাটা ছাড় হয়েছে, তাহলে এই টাকাটা তখন বিক্রয় মূল্য হবে 9 দোকানে 18, 180 মাইনাস 9/2 ইকুয়াল টু 9 আছে 10 পাবো 1 দিলে 71 এত বাই 2। এই টাকাটা দ্বিতীয়বারে বিক্রয় মূল্য হবে কত এই টাকাটা। অতএব সমতুল্য ছাড় কত হচ্ছে ছাড়, তাহলে সমতুল্য ছাড় কত হলো না 100 মাইনাস 171 2, এই টাকাটা সমতুল্য ছাড় মোট। তাহলে দাঁড়াচ্ছে 200 মাইনাস 171/2 টাকা ইকুয়াল টু 1 আছে 10 পাবো 9 দিলে 7 একে 8 2 10 1 একে 2 29/2 এত টাকা ইকুয়াল টু 2 একে 2 2 4 8 2 5 10 এত পার্সেন্ট। তাহলে সমতুল্য ছাড় হবে এত পার্সেন্ট 14.5%। কেমন? এইটা গেল 4 5, তাহলে 4 নম্বর এইটা গেল। এবার কোশ্চেন নম্বর 5 বলেছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা বেশ, এই একটা বৃত্ত এর ব্যাস ধরলাম 2r, আর একটা বর্গক্ষেত্র তার বাহু ধরলাম 2r। এখানে বলছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, তাদের পরিসীমার অনুপাত কত? বেশ, বৃত্তের পরিসীমা কি হবে? তাহলে ব্যাস যদি 2r হয় ব্যাসার্ধ কত হবে r হবে, তাহলে 2πr বৃত্তের পরিধি এখানে বলেছে হলে দৈর্ঘ্য সমান তাদের পরিসীমার অনুপাত কত হবে। বেশ, তাহলে বৃত্তের পরিসীমা 2πr আর এর পরিসীমা কত হবে না 2r ইন্টু 4, 4টে বাহু আছে, তার মানে কি 2r 2r 4 4 4 8, এটা ইন্টু 4 সমান কি হবে না 2 2 কাটবে, কেমন, আর আরে আরে কাটবে, তাহলে কি হলো π/4 ইকুয়াল টু π/4। এইটা অনুপাত হবে। একটা বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তাহলে কি হবে বৃত্তের পরিধি 2πr, আর বর্গক্ষেত্রের পরিধি বা পরিসীমা কত হবে 2r যুক্ত 2r 4r, আর এই পাশে 4r, এইটা এই তো 4 দোকানে এইটা, এর অনুপাত কি হবে 2 এ 2 এ কাটবে আরে আরে কাটবে, তাহলে π/4, তার মানে π/4 হবে এদের অনুপাত। কেমন? এরপরে 10টি পেনের ক্রয় মূল্য। আচ্ছা, পরের প্রশ্ন, দশটি পেনের 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ নির্ণয় করো। বেশ, আচ্ছা মনে করি 10টি পেনের ক্রয় দাম সমান x টাকা। কেমন? তাহলে একটি পেনের ক্রয় দাম কত হবে না x/10 টাকা। সেরকম 8টি পেনের বিক্রয় দাম ইকুয়াল টু, এখানে বলেছে যে 10টি পেনের ক্রয় দাম যা 8টি পেনের বিক্রয় মূল্য তা, তার বিক্রয় মূল্যের সমান, তার মানে কত হবে x টাকা। কি? তাহলে একটি পেনের বিক্রয় দাম কি হবে
না x/8 টাকা? প্রিয় শিক্ষার্থী দেখো, 8টির বিক্রয় দাম মানে একটির দাম বেশি হবে 10টির থেকে। 10টির বেলায় একটির যা হয়েছে 8টির বেলা একটিতে কি হবে, তার থেকে বেশি হবে, তার মানে লাভ। অতএব লাভ ইজিক্যাল টু x/8 মাইনাস x/10, এই টাকাটা ইজিক্যাল টু, আমরা যদি লসাগু না করে 8 × 10 রাখি তাহলে 8 বাদ যাবে, 10 থাকবে, তাহলে 10x মাইনাস 8x, এই টাকাটা ইজিক্যাল টু 2x/8 × 10, 2 4 যাক, তার মানে কি x/10 × 40, এই টাকাটা লাভ হচ্ছে। তাহলে ওই ব্যবসায়ীর এই টাকাটা লাভ হচ্ছে কতর উপরে, না একটি পেনের উপরে। সুতরাং x/10 টাকায় লাভ ইজিক্যাল টু x/40, এই টাকাটা। তাহলে 1 টাকায় লাভ কী হবে, x/40 ইন্টু, এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে না 10/x, এই টাকাটা। আর 100 টাকায় লাভ হয়, শতকরা লাভ মানে 100 টাকায় কত, তাহলে x/40 ইন্টু 10/x ইন্টু 100, এই এত টাকা। তাহলে কি হবে 10 4 40, x কেটে যাবে, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 5 20, কেমন, সমান 25 টাকা। তাহলে 100 টাকায় কত লাভ হচ্ছে, 25 টাকা। 100 টাকায় যদি 25 টাকা লাভ হয়, অতএব শতকরা লাভ ইজিক্যাল টু 25% হলো। আচ্ছা, এরপরে 7, কোশ্চেন নাম্বার 7, 5 6 7 বলেছে যে একটা ত্রিভুজ এঁকেছে, এরকম একটা ত্রিভুজ আছে ABC, এবার লম্ব টানা হয়েছে, লম্বটা হচ্ছে AD, H মিটার, আর BC 20, এইটা দিয়েছে 20, এইটা দিয়েছে 20 মিটার, কেমন 20 মিটার। ABC চিত্রে ABC ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ মিটার, এর ক্ষেত্রফলটা হচ্ছে 96 বর্গ মিটার ক্ষেত্রফল। ভূমি 20 মিটার হলে ত্রিভুজটির উচ্চতা, আচ্ছা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইজিক্যাল টু হাফ ভূমি ইন্টু উচ্চতা, এত বর্গ একক, কেমন। তা এক্ষেত্রে কত হচ্ছে, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত 20, ইন্টু উচ্চতা মানে h, এত বর্গ মিটার। সুতরাং কি হবে না 2 দিয়ে যদি কাটি আমরা, এখানে হয়ে যাবে 10, হাফ ভূমি গুণিত উচ্চতা, এটা হচ্ছে h, তাহলে 10h ইজিক্যাল টু 96, এই যে বলেছে, বা h ইজিক্যাল টু 96/10, এত মিটার, সমান হবে কি 10 দিয়ে যদি ভাগ করি, একটার পর দশমিক হবে, 9.6 মিটার। তাহলে h কত পেলাম, 9.6 মিটার, কেমন, এইটা অ্যান্সার হবে। আচ্ছা, এরপর 4, কোশ্চেন নম্বর 4, যুক্তি দিয়ে প্রমাণ করো কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। আচ্ছা, এই যে একজোড়া সমান বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু তোমাদের বইয়ে একদম পাঠ্যপুস্তকে দেওয়াই আছে উপপাদ্য, সেই উপপাদ্য থেকে সরাসরি তুলে দেওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে প্যান্ডামিকের জন্য স্কুল বহুদিন বন্ধ, তারপর সবে চালু হয়েছে। এমতাবস্থায় যে কোশ্চেন হচ্ছে সব অত্যন্ত সহজ, সরাসরি তুলে দেওয়া হচ্ছে উপপাদ্যগুলো। ফলে একটু মন দিয়ে প্র্যাকটিস করবে ভালো করে,
দেখবে ম্যাথে 100% ক্যারি করা কোনো সমস্যা হবে না। আচ্ছা দেখো, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ প্রথম কোশ্চেন বলেছে যে কোনো চতুর্ভুজের একজোড়া বাহু সমান ও সমান্তরাল। বলেছে একজোড়া বাহু বিপরীত বাহু সমান ও সমান্তরাল। আমরা যদি চতুর্ভুজটা ধরি এ বি সি ডি, কেমন, তাহলে কি হলো, এর একজোড়া সমান ও সমান্তরাল বাহু দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে এটি একটি চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে প্রদত্ত কি না, প্রদত্ত এ বি সি ডি একটি চতুর্ভুজ যার এ বি সমান সিডি এবং এ বি সমান্তরাল সিডি। কেমন, এবার প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে না, এ বি সি ডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। কেমন, এবার অঙ্কনে আমরা কি করব না, একটা কর্ণ যোগ করব, যে কোনো কর্ণ, এই পাশ দিয়ে এটাও যোগ করলে হবে অথবা এইটা, কিন্তু যেহেতু এই দুটো বাহু সমান ও সমান্তরাল আমরা নিয়েছি, তাহলে এই কর্ণটা যোগ করব। কেমন, তাহলে অঙ্কনে আমরা করব কি না, এসি কর্ণ যুক্ত করিলাম। এবার প্রমাণ। প্রিয় শিক্ষার্থী, একটু মন দিয়ে দেখো, কত সহজ। তোমরা অনেকে এই জ্যামিতিকে এড়িয়ে যাও, ভয় পাও, কিন্তু ভয় পাওয়া বা এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। প্রমাণে দেখো, ত্রিভুজ, প্রথমে আমরা এই ত্রিভুজ নেব আর এই ত্রিভুজ নেব। ত্রিভুজ কি এডিসি এবং ত্রিভুজ এবিসি এর মধ্যে কি কি আছে না, প্রথম যে এডিসি বলেছি, এডিসি মানে উপরেরটা, তাহলে উপরের বাহু প্রথম লিখব যে ডিসি ইজ ইকুয়াল টু এবি, প্রদত্ত বা দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, দুয়ে কি লিখব না, এসি সমান এসি সাধারণ বাহু। আর তিনে কি লিখব, দেখো তিনে যেহেতু এইটে ডিসি সমান ও সমান্তরাল এবি, তাহলে ডিসি এ কোণ মানে এই কোণটা, ডিসি এ কোণ ইজ ইকুয়াল টু বি এ সি কোণ মানে এই কোণটা, বি এ সি কোণ। কিন্তু এরা না, এই কোণ সমান এই কোণ কেন না, যেহেতু ডিসি সমান্তরাল এ বি এসি ছেদক। বুঝা গেল, যেহেতু ডিসি সমান্তরাল এ বি এসি ছেদক, তাই এই কোণ সমান এই কোণ। কেন না, এরা একান্তর কোণ। সুতরাং ত্রিভুজ কে এডিসি সর্বসম ত্রিভুজ এ বি সি কি না, সাইড অ্যাঙ্গেল সাইড এস, সাইড অ্যাঙ্গেল সাইড, এই কারণ সাইড অ্যাঙ্গেল এবং সাইড। ঠিক আছে, সুতরাং ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ এ বি সি। ফলে
ফলে কি হচ্ছে, যদি এই ত্রিভুজ এই ত্রিভুজের সঙ্গে সর্বসম হয়, তাহলে এর অবশিষ্ট যে বাহু আছে এডি এডি সমান বিসি এবং এডি সমান্তরাল বিসি। অতএব এবি সিডি চতুর্ভুজটি একটি সমান্তরিক প্রমাণিত। কেমন? তাহলে এইভাবে আমরা প্রত্যেকটি উপপাদ্য সুন্দরভাবে প্র্যাকটিস করব, যাতে পরীক্ষার হলে আমাদের কোনো অসুবিধে না পড়তে হয়। দেখো পরের প্রবলেমটা কি আছে। যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটাও কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকে একদম দেওয়া আছে। প্রমাণ করো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। আমি ধরলাম এই একটা ত্রিভুজ। কেমন? ত্রিভুজ। আচ্ছা, এ বি সি এর দুটি বাহুর মধ্যবিন্দু, ধরো এ বির মধ্যবিন্দু ডি এবং এসির মধ্যবিন্দু ই। দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাই এটা 1 নম্বর, এটা 2 নম্বর বাহু হলে তৃতীয় নম্বর বাহু বিসি হবে। তাহলে দুটি বাহুর সংযোজক রেখাংশ আমরা যোগ করে দিয়েছি। তাহলে ডি প্রমাণ করতে হবে, ডি সমান্তরাল বিসি, ডি সমান হাফ অফ বিসি। কেমন? তাহলে প্রদত্ত কি না, প্রদত্ত দেওয়া আছে যে এবিসি একটি ত্রিভুজ। এবির মধ্যবিন্দু বি এবং এসির মধ্যবিন্দু ই। কেমন? এবার প্রমাণ করতে হবে, এটা প্রদত্ত। এবার প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে না, ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। এই দুটো জিনিস প্রমাণ করতে হবে। এইটা 1 নম্বর আর এইটা হচ্ছে 2 নম্বর। অঙ্কন। অঙ্কনে আমরা কি করব না, ডিই কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যাতে ডি সমান ইএফ হয়। কি হলো না, ডিই কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করিলাম যাতে ডি সমান ডিএফ হয়। এবার সিএফ যুক্ত করিলাম। এবার সিএফ আমরা যোগ করে দেবো। এইটা হচ্ছে অঙ্কন। এবার প্রমাণে কি করব না, ত্রিভুজ এডিই এবং সিএফই এই দুটো নেব। তাহলে ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ সিএফই
ই এর মধ্যে কি কি সম্পর্ক আছে? না প্রথমেই লিখব যে ডি ই এ কোণ ইজুক্যাল টু সি ই সি এফ কোণ। কেমন? এই কোণ সমান এই কোণ, কারণ এরা বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। আর ডিই ইজুক্যাল টু ই এফ, কেন? না অঙ্কন অনুসারে। আরেকটা কি? না এই ইজুক্যাল টু সিই, এটা কি প্রদত্ত? বলা ছিল যে এ বির মধ্যবিন্দু ডি আর এসির মধ্যবিন্দু ই দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, এটা বলা ছিল। তাহলে কি হলো? না একটা ত্রিভুজের দুটো বাহু অন্তর্গত কোণ আরেকটা ত্রিভুজের দুটো বাহু তাদের অন্তর্গত কোণের সমান, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। সুতরাং কি হবে? ত্রিভুজ এ ডি সর্বসম ত্রিভুজ কি হবে? CFE, যেমন বলা ছিল CFE, ত্রিভুজ CFE সর্বসম। তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হলে কি হবে? না এডি সমান হয়ে যাবে কি CF, অবশিষ্ট বাহু CF এর সঙ্গে সমান হয়ে যাবে। এবার এডি সমান CF, তার মানে ডি বিন্দু যেহেতু এর এবির মধ্যবিন্দু, তাহলে এডি সমান CF হলে তাহলে বিডি সমান কি হয়ে যাবে? CF হয়ে যাবে। তাহলে ফলে কি হয়ে যাবে? না বিডি ইজিক্যাল টু CF, যেহেতু এডি সমান বিডি বলা আছে, তাহলে এডি যদি CF এর সঙ্গে সমান হয় তাহলে বিডিও CF এর সঙ্গে সমান হবে, তাহলে বিডি সমান CF। এবার দেখো বিডি সমান CF, আবার ডিএফ বিডি সমান CF, কেমন? বিডি সমান CF। আবার EAD কোণ ইজুক্যাল টু ECF কোণ, মানে এই কোণ ইজুক্যাল টু এই কোণ ECF কোণ। কিন্তু তাহলে EAD কোণ ইজুক্যাল টু ECF কোণ, কেন? না যেহেতু এই বাহু সমান এই বাহু, তাহলে এই বাহুর সামনের কোণ যা হবে এই বাহুর সামনের কোণ তাই হবে। কিন্তু এরা কি কোণ? না একান্তর কোণ, কিন্তু এরা একান্তর কোণ। সুতরাং কি হবে? না এডি সমান্তরাল CF হয়ে যাবে। তাহলে এডি সমান হয়েছিল, সমান্তরাল হলো। তাহলে বিডি সমান ও সমান্তরাল কি হয়ে যাবে? CF। তাহলে বিডি যদি সমান ও সমান্তরাল CF হয় তাহলে কি হবে? না বিসি সমান ও সমান্তরাল কি হয়ে যাবে? না ডিএফ হয়ে যাবে। কি এটা যদি সমান ও সমান্তরাল হয় তাহলে বিসি সমান ও সমান্তরাল ডিএফ হয়ে যাবে। আবার ডিই ইজুক্যাল টু হাফ অফ ডিএফ সমান কি হয়ে যাবে? না হাফ অফ বিসি, কেমন? তাহলে এটা হলো বিসি সমান্তরাল ডিএফ, তার মানে বিই সমান্তরাল বিসি, 1 নম্বর। আর ডি সমান হাফ অফ ডিএফ সমান হাফ অফ বিসি, এটা হলো
দ্বিতীয় নম্বর। কেমন? তাহলে দ্বিতীয় নম্বর হাফ আর ডি সমান্তরাল বিসি, ডি সমান্তরাল বিসি। তাহলে দেখলে এই উপপাদ্য খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, তারপর উত্তর সূচিতে লিখে বা উত্তরপত্রে লিখে স্কুলে জমা করবে। কেমন? এরপর আছে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো, যার দুটি বাহুর প্রত্যেকটি 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্গত কোণ 30 ডিগ্রি। এই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে সম্পাদ্য, যদিও কম্পাস নাই। তোমাদের প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, যদি মনে রাখতে পারো এইভাবে করবে, তোমাদের বইয়েও দেওয়া আছে, তা সত্ত্বেও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে 8 সেমি একটা সরলরেখা টানবে, 8 সেমি। কেমন? তাহলে আমরা এই 8 সেমির মাপ নিয়ে এইভাবে একটি সরলরেখা নেব এ বি। হয়েছে? এই 8 সেমি সরলরেখা নিয়ে এখানে কম্পাস বসিয়ে প্রথমে যে চাপ নেব, একই চাপে কেটে নিলে কী হয়ে যাবে? 60 ডিগ্রি হবে। এবার তাকে হাফ করব, এখানে বসিয়ে ক্রস, এখানে বসিয়ে ক্রস, তখন এটা 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা 30 ডিগ্রি তুলব, এটা তখন হয়ে যাবে 30 ডিগ্রি। কেমন? তাহলে এটা 8 সেন্টিমিটার নিলাম আর এটা 30 ডিগ্রি নিলাম, এর সমান করে এখান থেকে কেটে নেব। হয়েছে? তাহলে 8 সেন্টিমিটার নেওয়া হয়ে গেল। এবার এই 8 সেন্টিমিটার থেকে এইটা যোগ করে দেবো, এই বি যোগ করে দেবো। তাহলে কি দাঁড়ালো? এ বি সি এই ত্রিভুজ হয়ে গেল, যার দুটো বাহু এ বি এবং এসি 8 সেমি এবং তাদের অন্তর্গত কোণ এখানে বলেছে যে 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্গত কোণ 30 ডিগ্রি। অন্তর্গত কোণ 30 ডিগ্রি না হয়ে গেল। এবারে আমরা করব কি না, এই কোণের একান্তর করে এভাবে কোণ টানবো, টেনে এর প্যারালাল তুলব। তাহলে এর একান্তর কোণ টানলে এইভাবে হবে। প্রথমে যে কোনো চাপ নিয়ে টানবো, সেই একই চাপ নিয়ে ঘুরাবো, এবার এই মাপ নিয়ে এখান থেকে কেটে নেবো, নিয়ে এই লাইনটা পেয়ে যাব। তাহলে এর একান্তর কোণ এটা হয়ে গেল। এবার করব কি, এই 8 সেমিকে সমদ্বিখণ্ডিত করব, অর্ধেকের বেশি চাপ নিয়ে উপরে নিচে কাটলে এইভাবে আমরা কস পাবো। তাহলে এইখানটা মধ্যবিন্দু পেয়ে যাব। তাহলে এই মধ্যবিন্দু থেকে এইটা কি হয়ে যাবে? ডটেড লাইন হবে। এবারে যেহেতু সামান্তরিকের এখানে আয়তক্ষেত্র অঙ্কন করো বলেছি, তাহলে আমরা এই বিন্দু থেকে 90 ডিগ্রি তুলব এইভাবে। কেমন? এইভাবে 90 ডিগ্রি যেভাবে করা হয়, এই কাটা হবে, তারপরে এইখানে এই কাটা হবে, এই পাশে দিয়ে এই কাটা হবে, কেটে এইটা 90 ডিগ্রি তুলব। এবার এই অংশটাকে বাড়িয়ে দেবো, দিয়ে এই মাপ নিয়ে এখান থেকে এটা কেটে নেব, কেটে নিয়ে এইটা যোগ করে দেবো। দিলে এই যে চতুর্ভুজটা তৈরি হলো, এই চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র, যেহেতু 90 ডিগ্রি, আর এখানে এইটা সোজা করে তুললে 90 ডিগ্রি হয়ে যাবে। এখানে 90 ডিগ্রি করার দরকার নেই, কারণ এই মাপ নিয়ে এটা যখন তুলবো, এটা যখন কেটে যাচ্ছে, তখন এইখান থেকে এই মাপ নিয়ে কেটে নিতে হবে, নিয়ে যোগ করে দিলে এটা 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই আয়তক্ষেত্র এবং এই যে ডটেড লাইনের ত্রিভুজ একই ভূমি সমান্তরাল যুগলের মধ্যে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের হাফ, কিন্তু এই ত্রিভুজটা এই বড় ত্রিভুজের হাফ, কারণ এটা মধ্যবিন্দু। তাহলে এই বড় ত্রিভুজটা এই আয়তক্ষেত্রের সমান। তাহলে কি হলো? আমরা এই আয়তক্ষেত্র আঁকলাম যে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এইভাবে তোমরা এই সম্পাদ্যটা নিজেরা করে নেবে। এবার কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4-এ বলেছে যে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। বেশ, তাহলে আমরা করব কি না, প্রথমে আমি রাফলি দেখিয়ে দিচ্ছি, তোমরা খাতায় সুন্দর করে করবে। এখানে থাকবে শ্রেণী, কেমন? শ্রেণী, তারপরে এখানে নিম্ন শ্রেণী লিখবে, না হয় নিম্ন শ্রেণী, কেমন? তারপরে লিখবে ঊর্ধ্ব শ্রেণী, নিম্ন শ্রেণীর নিম্নমান,
এখানে লিখবে ঊর্ধ্বমান, ঊর্ধ্বমান, তারপরে লিখবে ধরো পরিসংখ্যা। কেমন? এবার শ্রেণীতে 0 থেকে 5, 0 থেকে 5 নিম্নমান 0 আর ঊর্ধ্বমান 5, আর এইখানটাতে শ্রেণী দৈর্ঘ্য একটা লিখলেও হবে, শ্রেণী দৈর্ঘ্য, তারপরে লিখবে পরিসংখ্যা। কেমন? পরিসংখ্যা। তাহলে ঊর্ধ্বমান 5, শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে 5, 5 থেকে 0 মাইনাস করলে 5, এবার পরিসংখ্যা আছে কত 4। কেমন? তারপরে আছে কত না 5 to 10, নিম্নমান কত হচ্ছে 5, ঊর্ধ্বমান 10, শ্রেণী দৈর্ঘ্য 5 আর পরিসংখ্যা হচ্ছে 10। তারপরেরটা কত আছে না 10 থেকে মানে 10 থেকে 15, নিম্নমান হচ্ছে 10, ঊর্ধ্বমান হচ্ছে 15, শ্রেণী দৈর্ঘ্য 5 আর পরিসংখ্যা হচ্ছে পরিসংখ্যা হচ্ছে 24। তারপরে আছে 15 থেকে 20, 15 থেকে 20, নিম্নমান হচ্ছে কত 15, ঊর্ধ্বমান 20, শ্রেণী দৈর্ঘ্য 5 আর পরিসংখ্যা হচ্ছে 12। কেমন? তারপরে 20 থেকে কত হচ্ছে 25, 25, এখানে নিম্নমান হচ্ছে কত হবে 20, ঊর্ধ্বমান 25, শ্রেণী দৈর্ঘ্য 5 আর পরিসংখ্যান দিচ্ছে 20। এখানে 25, এবার 25 থেকে কত হচ্ছে 30 যদি হয় তাহলে নিম্নমান হচ্ছে 25, ঊর্ধ্বমান হচ্ছে 30, শ্রেণী দৈর্ঘ্য 5, পরিসংখ্যা হচ্ছে 8। হলো? এবারে আমরা করব কি না এইটা হলো, এবার সাজিয়ে আমরা এবার ছক কাগজে বা খাতাতে এইভাবে ঘর কাটাবো। ঘর কাটিয়ে আমরা এই সাইডে লিখব কি না এই সাইডে হয়ে যাবে পরিসংখ্যানটা আমরা উপরের দিকে দেবো, এই দিকে হবে পরিসংখ্যা। কেমন? আর এই দিকে হবে শ্রেণী। কেমন? শ্রেণী এখানে হবে 0 থেকে 5, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25 থেকে 30, 25 থেকে 30। এবার এই দিকে হবে প্রথমে কত হবে না আমরা 4 নিচ্ছি, তো তাহলে কি হবে এটা 2, এখানে 2 হলে 4, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 10, হচ্ছে 12, হচ্ছে 14, 16, 18, এখানে হচ্ছে 20, 22, 24, 26। এবার পরিসংখ্যা যেখানে 5, 0 থেকে 5, 4 অবধি যাবে, এটা হচ্ছে 4 অবধি এইটে। তারপরেরটা 10 অবধি যাবে, তাহলে এইখান থেকে এই 10 তুলে এই অবধি, এটা 10 অবধি। তারপর 24, 24 আছে এইখানে, তাহলে এটা এই যাবে গিয়ে এই অবধি, এইটা হবে 24 অবধি। তারপরে 12 অবধি, 12 কোথায় আছে এই যে, তারপরেরটা হবে 12 অবধি, এইটা 12। তারপর 20 অবধি, তাহলে এইটা উঠে 20 অবধি যাবে, 20 অবধি। তারপরে 8 অবধি, 8 কোথায় আছে এই, এটা হবে 8 অবধি, 8 অবধি। এবারে 0 থেকে শুরু হবে, 0 থেকে মিডিল, তারপরে মিডিল, তারপরে মিডিল, তারপরে মিডিল, তারপরে মিডিল, তারপরে মিডিল, তারপরে এখান থেকে এখানে মিডিল 30, এটা হবে 35। এইটা হচ্ছে কি না একে বলা হচ্ছে বহুভুজ অঙ্কন, পরিসংখ্যা বহুভুজ। এটাকে বলা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ। কেমন? তাহলে এখানেই শেষ করছি প্রিয় শিক্ষার্থী।
খুব ভালো করে A to Z পুরো ভিডিও দেখবে, ভালো করে প্র্যাকটিস করবে, তারপরে উত্তরপত্রে লিখে পরীক্ষায় জমা দিবে। অবশ্যই তোমরা পরস্পর বন্ধুকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে আগামী দিনে আরও ভালো সুন্দর করে তোমাদের ভিডিও আকারে সমস্ত উপপাদ্য, পাঠ্যসূচির নানা প্রবলেম আমি তোমাদেরকে দিতে পারি, তোমাদেরকে ভালো করে ওয়াকিবহাল করাতে পারি। কেমন? থ্যাংক ইউ। শুভরাত্রি।